হবে। কালকে হচ্ছে স্যারের সাথে কথা বলেছি, তো এটা বলবো আর কি। তোমাদের তৃতীয় বর্ষে তো মানে সমন্বিত কোর্স, অর্থাৎ একই সঙ্গে যেমন ফার্স্ট ইয়ারে ক্লাস করলে দ্বিতীয় বর্ষেও তাই হওয়ার কথা। তো তো মানে শুধু প্রিন্ট মেকিং তো করবে না, সবাই করবে করলে একসঙ্গে, তাই না? হ্যাঁ স্যার, এখন স্যার ওরা আমাদের ডিপার্টমেন্টে স্যারেরা কি ডিসিশন নিচ্ছে এটা এখনো তো আমরা জানি না, অফিসিয়াল কোনো নোটিশ এখনো দেয়নি। প্রিন্টেড তো স্যার অনেক আগে আচ্ছা, তো থেকেই তোমাদের শুনলাম ক্লাস শুরু হয়ে গেছে। মানে প্র্যাকটিক্যাল ক্লাস তো হচ্ছে আর কি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি জি স্যার। অঙ্ক হলে একসঙ্গে হওয়ার কথা। আচ্ছা, তো তোমাদের প্রথম স্যার এখন বর্ষে স্যার এটা কিন্তু ক্লাস শেষ প্রিন্টেড যারা আসলে আছে ওরা বলতে পারবে। ইসলামিক আর্ট সম্পর্কে মানে জানবো, দেখবো। আর হলো পরের যেদিন ক্লাস হবে সেদিন হলো তোমার শিল্পকর্ম হয়ে আসছে, কি কি রাজবংশ ছিল অ্যাটলিস্ট 1400 শতকের আগ পর্যন্ত আর কি। তো সেই হিসেবে আজকে ক্লাসের পর আরেকটা ক্লাস আমি নিব। স্যার আমাদের কি আগামীকাল ক্লাস হবে? আগামীকাল না করি, আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এতক্ষণে 25 জন এসছো, মানে 23 জন আর কি। তোমরা 23 জন। তোমাদের ভাই আমি যেটা দেখলাম যে অধিকাংশেরই কিন্তু অবস্থা বেশ খারাপ আর কি, মানে ভালো না। এই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া কিন্তু কঠিন। আর তোমরা বসে থেকো না আর কি, কোনো পরীক্ষা কবে হবে হবে কিনা কি এগুলোর মধ্যে না থেকে নিজেরা নিজেদের একটা প্রিপারেশন নিয়ে রাখো। কারণ দ্বিতীয় বর্ষে ক্লাস শুরু হলেও যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হলে, ইউনিভার্সিটি খুললে তখন কিন্তু পরীক্ষার একটা চাপ এসে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য নিজেরা নিজেদের প্রিপারেশনটা নিয়ে রেখো, মানে একদম রিল্যাক্সে থেকো না। স্যার স্লাইডটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন এখন দেখতে পাচ্ছ? পাচ্ছি না। এখনো পাচ্ছ না? সবাই কি একই অবস্থা নাকি কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। স্যার আমার দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে অনেকেই। আচ্ছা, ইসলামিক আর্ট, ইসলাম অর্থ কি তোমরা জানো সবাই? দু একজন যদি একটু বলো যে ইসলাম শব্দের অর্থ কি, বলতে পারবে কেউ? শান্তি। শান্তির ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম মানে কিন্তু শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো যে স্রষ্টার নিকট আত্মসমর্পণ। মানে ইসলাম শব্দের অর্থ সেই অর্থে আত্মসমর্পণ আর কি, এবং এই সেই আত্মসমর্পণটা হলো স্রষ্টার নিকট আত্মসমর্পণ। তো ইসলামিক আর্ট বলতে আসলে তোমার এমন একটা শিল্প এবং এমন একটা উম, শিল্পের সংস্কৃতি, শিল্প মানে স্থাপত্যকে বোঝানো হচ্ছে, যেটা তোমার আসলে ইসলাম ধর্মের প্রসারের সময় থেকে আর কি শুরু হলো। অর্থাৎ ইসলাম ধর্মকে কেন্দ্র করে যে রাজনৈতিকভাবে যে বিভিন্ন অঞ্চলগুলো আস্তে আস্তে যে মুসলিমরা দখল করা শুরু করলো আর কি, তো সেইখানে যে ধরনের শিল্পের চর্চা শুরু হলো, স্থাপত্যের যে ধরনের চর্চা শুরু হলো, সেইগুলোকে বলা হচ্ছে তোমার ইসলামিক আর্ট। এবং এই ইসলামিক আর্ট কিন্তু তোমার আহ সবকিছু থেকে অনেক আলাদা কিছু তা কিন্তু ঠিক না আর কি। অর্থাৎ ইসলামিক আর্ট যে খুব ইউনিক এবং কোনো প্রভাব পূর্ববর্তী কোনো শিল্পর প্রভাবের মধ্যে নেই, বিষয়টা কিন্তু তা না। এর মধ্যে কিন্তু তোমার আরো প্রাচীন সময় থেকে চলে আসা সাসানিয়ান বা ইরানিয়ান যে, অর্থাৎ পার্সিয়ান যারা আর কি, ইরান বা পারস্যের শিল্পের প্রভাব, স্থাপত্যের প্রভাব, তারপরে মেসোপটেমিয়া অঞ্চলের স্থানীয় যে শিল্পের প্রভাব, সেগুলো কিন্তু আমরা, তারপরে একই সঙ্গে তোমার রোমান শিল্পের প্রভাবও কিন্তু ইসলামিক আর্টের মধ্যে আছে। এবং আবার অনেক কিছু কিন্তু ইসলামের মানে ইসলাম
ইসলামিক আর্টের বা এই যে মেসোপটেমিয়া এই অঞ্চলের শিল্পের প্রভাব কিন্তু আমরা তোমার রোমানেস্কো শিল্পেও দেখি। যেমন রোমানেস্কের যে পয়েন্টেড আর্ট আমরা কিছু কিছু জায়গায় দেখলাম আর কি। রোমানেস্কের সময় তো সব পয়েন্টেড আর্ট ছিল না, তো বেশ কিছু পয়েন্টেড আর্টসের কিন্তু আমরা দেখি, গির্জা আমরা দেখি। তো সেই পয়েন্টেড আর্টসের ব্যাপারটা কিন্তু মেসোপটেমিয়া, ইরান এই অঞ্চলে বা এই যে ইসলামিক আর্টে মানে আহ, আছে আর কি। অর্থাৎ এই অঞ্চলের বেশ কিছু শিল্পের প্রভাব আমরা পরবর্তীতে তোমার এই যে রোমানেস্কো সময়টা তো বেশ পরে, 1050 থেকে 1200, তাই তো নাকি বললাম? না সরি, 1050 থেকে কত, হ্যাঁ 1200 তো। তো আহ, ইসলামিক আর্ট আসলে, আচ্ছা আমি শুরু করি, প্রথমে একটু বেসিকটা দরকার যে মানে যার দর্শন বা যার মতাদর্শ দিয়ে আসলে ইসলামের শুরুটা, সেই নবী হযরত মুহাম্মদ। ক্রোনোলজি অফ আর্লি ইসলাম, মোহাম্মদ বর্ন ইন মক্কা 570, অর্থাৎ তোমরা সবাই জানো হয়তো অনেকে যে 570 খ্রিস্টাব্দে আর কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মোহাম্মদ ফার্স্ট রেভেলেশন হলো 610, অর্থাৎ রেভেলেশন বলতে এখানে তার প্রকাশ আর কি, মানে তার নবুয়ত প্রাপ্তি বা তার প্রচার শুরু 40 বছর বয়সে 610-এ। মোহাম্মদ ফ্লাইট টু মদিনা, অর্থাৎ হিজরত যেটা, মানে যখন তোমার মক্কাবাসী তার উপরে অনেক বেশি ক্ষেপে উঠলো, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, তখন তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। এটাকে বলা হচ্ছে হিজরত বা ফ্লাইট আর কি, হিজরা আর কি। মানে যে যে সময় থেকে আসলে হিজরা সালটা তোমার আর কি কাউন্ট করা হয় 622। তারপরে আসছে কি মোহাম্মদ ডায়েজ, ডায়েজ ইন মদিনা 632, অর্থাৎ 63 বছর বয়সে তিনি মদিনাতে মারা যান, সেটা আর কি। এটা তো সংক্ষেপে তার লাইফের খুব গুরুত্বপূর্ণ চারটা পয়েন্ট: তার জন্ম, তারপরে নবুয়ত প্রাপ্তি বা এই যে তার প্রচারণা শুরু যেটা সেটা, তারপর ফ্লাইট টু মদিনা, অর্থাৎ এই যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন সেটা, তারপরে তিনি মারা গেলেন 632-এ। তো যেটা বলছিলাম যে তোমার ইসলামিক আর্ট যে খুব ইউনিক বা কোনো প্রভাব ছাড়া একদম স্বয়ং মানে নিজে থেকে স্বয়ংসম্পূর্ণভাবে শুরু হয় একটা শিল্প ধারা, তা কিন্তু না। সেটা বললাম যে যেখানে তোমার রোমান, তারপর তোমার বাইজান্টাইন, ইরানিয়ান এই শিল্পগুলোর প্রভাব কিন্তু এখানে পাওয়া যায়। এবং সবকিছু এই শিল্পগুলোর প্রভাবের সঙ্গে মিশে আবার এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেটা নিজের ব্যবহারিক প্রয়োজনে বা নিজস্ব ধর্মীয় দর্শনের প্রয়োজনে যে বিষয়গুলো আসছে সবকিছু মিলে মিশে, অর্থাৎ এই যে প্রভাব বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলা এবং তার নিজের কিছু প্রয়োজনীয়তা বা তোমার উপযোগিতা বা যাই বলো, এগুলো মিলে মিশে আসলে টোটালটা মিলে এই ইসলামিক আর্টের শুরু। আচ্ছা, প্রথমে হলো মক্কা। মক্কা, আচ্ছা তার আগে হলো যে তোমার মানে ইসলাম ধর্মের যে 5টা মূল ভিত্তি বা বিশ্বাস, সেটা ইসলাম ধর্মে 5টা যে বিশ্বাস সেটার কথা হলো যে দেয়ার ইজ নো গড বাট গড, অর্থাৎ এই যে ইয়ে আহ, আহ, প্রথমে যে ইয়েটা কি বলে কালিমা, যেটা আর কি মোহাম্মদ মানে আহ, নবী, মানে কোনো মানে আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই এবং মোহাম্মদ ইজ হিজ মেসেঞ্জার, অর্থাৎ তার বার্তাবাহক। তারপরে তোমার এই প্রেয়ার যেটা সালাত বলা হয়, অর্থাৎ এই যে দিনে 5 বার 5 ওয়াক্ত, মানে 5 বার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো সেটা। চ্যারিটি অর্থাৎ জাকাত, তোমার বছরে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ জমা থাকলে সেটার কিছু অংশ, তোমার নির্দিষ্ট পরিমাণ একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে বা আত্মীয় স্বজন গরিব যারা তাদের মধ্যে বিলিয়ে দেওয়া। তারপর ফাস্টিং, অর্থাৎ তোমার এই যে রোজা রাখি আমরা যেটা ডিউরিং মান্থ অফ রমাদান। আর পিলগ্রিমেজ, অর্থাৎ তোমার এই যে তীর্থযাত্রা বা পুণ্যযাত্রা যেটা বলে আর কি, যেটা অনেক ধর্মে আছে আর কি, সেটা ইসলাম ধর্মেও আছে যে হজ যেটাকে বলা হয় আর কি। তো এই 5টা পিলারের উপর আর কি ইসলামের বিশ্বাস গুলো মানে তোমার প্রতিষ্ঠিত, সেটা গেল আর কি।
আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখলাম যে 632-এ হলো নবী মারা গেলেন, এবং মারা যাওয়ার পরে আসলে ইসলামের রাজনৈতিক ভাবে ইসলাম ধর্মের শাসকদের যে তোমার বিভিন্ন অঞ্চল তাদের নিজেদের করে নেওয়ার যে ব্যাপারটা, সেটা এত অবিশ্বাস্য দ্রুত গতির সঙ্গে সম্পন্ন হয় যে এটা আসলে ইতিহাসে কিন্তু খুব বিরল আর কি। মানে এত অল্প সময়ের মধ্যে যে বিশাল একটা ভূখণ্ড নিজেদের মধ্যে দ্রুত নিয়ে আসা। যেমন নবী মারা গেলেন 632-এ, তারপরে 640-এর মধ্যে কিন্তু তোমার মুসলমানরা সিরিয়া, প্যালেস্টাইন, ইরাক অর্থাৎ মেসোপটেমিয়ার পুরো অঞ্চলটা কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মাত্র মানে অল্প কিছুদিনের মধ্যেই। 640-এর সময় অলরেডি তাদের কাছে সিরিয়া, প্যালেস্টাইন এবং ইরাক মানে তারা আল্লাহর নামে শাসন করা শুরু করে। এবং 632-এ যেটা হয় যে বাইজেন্টাইন সৈন্যরা আলেকজান্দ্রিয়া ছেড়ে যায়, অর্থাৎ এটাও তোমার মুসলিমদের আন্ডারে চলে আসলো 642-এ। আর 710 খ্রিস্টাব্দের মধ্যে 710 খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ পরবর্তী আরো 60 বছরের মধ্যে 60-70 আর কি 60-70 বছরের মধ্যেই সমগ্র উত্তর আফ্রিকা, তোদের ম্যাপটা একটু দেখাই। এই 640-এ তোমার দেখো যে সিরিয়া, তারপরে ইরাক, এই অঞ্চলগুলো মেসোপটেমিয়ার পুরো অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে আসে। এবং যেটা বললাম যে 642-এ ইজিপ্ট তাদের নিয়ন্ত্রণে আসে, এবং 710-এ সমগ্র উত্তর আফ্রিকা অর্থাৎ এই যে অঞ্চলটা, এটা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে আসে আর কি। উত্তর আফ্রিকা পুরোটা তাদের নিয়ন্ত্রণে আসে। এবং 711 অর্থাৎ এক বছর পরেই দক্ষিণ স্পেনের তোমার এই যে জেরেড ডে লা ফন্টেনা, এই যে জায়গাটা দক্ষিণ স্পেনের, এটাও তাদের নিয়ন্ত্রণ আসে। অর্থাৎ এই স্পেনের দক্ষিণ অংশ জয় করার মাধ্যমে কিন্তু তাদের ইউরোপ জয় করার যে রাস্তা সেটা কিন্তু খুলে গেল আর কি, এই স্পেনের দক্ষিণ জয় করার কারণে, এই যে জেরেড ডে লা ফন্টেনা। তো এটা হলো তোমার 711 সময়ের কথা। এবং তারপরে আরো 40 বছরের মধ্যে অর্থাৎ 751 50-51 দিকে সিন্ধু নদ পর্যন্ত তাদের সীমানা, এই যে ইন্দাস ভ্যালি দেখতে পাচ্ছ, এই যে ইন্দাস রিভার আর কি, এই পর্যন্ত তারা আর কি দেখো যে কত দ্রুত অল্প সময়ের মধ্যে বলা যায় যে 100 বছরের সামান্য বেশি আর কি, এর মধ্যে তারা কিন্তু বিশাল পৃথিবীর একটা বড় ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং একই সঙ্গে কিন্তু তোমার ইসলামিক মানে আরব যে পণ্ডিতরা তারা কিন্তু তোমার গণিত, তারপরে তোমার প্রকৃত বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার, গবেষণা শুরু করে আর কি। মানে জ্ঞান বিজ্ঞানও তারা কিন্তু অনেক আগানো শুরু করে ওই সময় আর কি। তো আচ্ছা, আরেকটা বিষয় হলো যে তোমার এই যে মুসলিম সাম্রাজ্য তো আসলে খিলাফতের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ একজন খলিফা থাকবেন, তিনি আর কি সবকিছুর তার নিয়ন্ত্রণে থাকবে এরকম একটা শাসন ব্যবস্থা। এবং এই খলিফা যে বিভিন্ন অঞ্চলে তার যে প্রতিনিধিকে নির্বাচন করতেন শাসন করার জন্য, অর্থাৎ প্রাদেশিক গভর্নর, এই প্রাদেশিক গভর্নররা কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে মানে পরবর্তীতে তাদের নিজেদের বংশধররাই আর কি বিভিন্ন অঞ্চল শাসন করতে থাকে আর কি। ফলে বিভিন্ন অনেকগুলো রাজবংশ তোমরা দেখবে আর কি, উমায়াদ, আব্বাসীয়, তারপরে তোমার নাসিদ, এরকম অনেক দেখবে আর কি, অনেক রাজবংশ, এরা সবই আর কি বিভিন্ন অঞ্চলের শাসক যারা পরবর্তীতে তাদের মানে রাজবংশ এস্টাবলিশ করে আর কি নিজেদের। শুরু থেকেই আসলে তোমার এই যে সিরিয়ার যে দামেস্কো, তারপরে তোমার ইরাক, এই অঞ্চলগুলা, ইরাকের বিশেষ করে বাগদাদ আর কি, বাগদাদ দেখতে পাচ্ছ, এই অঞ্চলগুলো কিন্তু তোমার রাজধানী হিসেবে ব্যবহার করা শুরু হয় আর কি। উমাইয়াদরা যেমন সিরিয়ার দামেস্কো তাদের ছিল রাজধানী, তারপরে পরবর্তীতে যখন আব্বাসীয়রা 1850-এর পরে, তখন তারা এই যে বাগদাদকে তাদের রাজধানী হিসেবে ব্যবহার করা শুরু করে। ফলে হ্যাঁ স্যার, ওই আমাকে স্যার অনেকে মেসেজ দিচ্ছে যে ওরা নাকি জয়েন করতে পারতেছে না ক্লাসে। সরি, আমি এখানে দেখি। আচ্ছা, এর মধ্যে আমার এখানে নোটিফিকেশন আসেনি আর কি। হ্যাঁ, আসছে, এখন আসছে। একজনই তো, তৌহিদ। সুপ্রিয় দায়েরা অনেকেই নাকি পারতেছে না, শাইনি, সুপ্রিয় দায়েরা অনেকে। কারণ কি?
দেখুন আসতে দেখি প্রীতম আলিশা আক্তার। তোমাদের উপস্থিতি আজকে কম কেন বলো তো? আজকে মাত্র 25 জন তোমরা আছো আর কি, আমি এবং আমার স্লাইড সহ 27 জন। সুপ্রিয় আসছে এখন। স্যার কি আছে? হ্যালো, কেউ শুনতে পারলে একটু রিপ্লাই করো। স্যার তো মনে হয় নাই। ও না, আমি আবার মনে করলাম আমার আবার নেট প্রবলেম করতেছে কিনা। না স্যার এই মনে হয় চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, কার কার ক্লাস শুরু হয়েছে একটু বলতো, কার কার কোন কোন ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারের বা বা কি কি নোটিশ দিচ্ছে? দাদা সেকেন্ড ইয়ার কি জিনিস ভাই? ওই যে যেটারে আপনারা উড়াই দিবে ধাক্কায়, ওইটা ওইটা। না ভাই, তার দেখা এখন দেয় নাই। এখনো কিছু করেনি? আমি না। একটা নিউজ শুনছিলাম যে আমাদের নাকি সেকেন্ড ইয়ার উঠাই দিছে, তুই কি কিন্তু তৌহিদ এই না? তুমি কোন ডিপার্টমেন্ট গো? পেইন্টিং। শালা তুমি টি এম এবিসিডি কি দিছো এটা? আমি তো কি শালার গলা চিনা চিনা লাগে, এটা কে দেখা? তাই নাকি? ঈদ মোবারক দেবা। হ্যাঁ হ্যাঁ, ঈদ মুবারক। আচ্ছা, সিরিয়াসলি না, মানে অন্যান্য ডিপার্টমেন্টেও কি করতেছে একটু শুনতে চাই। প্রিন্টে তো শুনলাম যে না আমি একটু শুনছিলাম কি যে ওই আমাদের নাকি সেকেন্ড ইয়ারে উঠাইছে, কিন্তু ওই আমাদের এই যে এই একটা ভাইবা হইলো না, এই মানে ফাইনাল পরীক্ষাটা আর কি হবে, এই ক্যাম্পাস খুললেই নাকি ফাইনাল পরীক্ষাটা হবে, এরকম একটা নিউজ শুনছিলাম। এটা তো আর এখনো আমাদের এই শিওর না। এটা এখনো স্যারেরাও নিজেরাও কইতেছে যে আমরা এখনো কোনো ডিসিশন হয়নি, তোমরা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দিতে পারি আমরা তোমাদের, কিন্তু
কি আবার হবে কেমনে হবে এটা কেউই জানি না, কারণ অন্যান্য ডিপার্টমেন্টে কি করতেছে হচ্ছে এটার উপরও ডিপেন্ড করে। আবার আমাদের এক ফ্রেন্ড নাকি মাঝে ওই ইসে গেছিল, ডিপার্টমেন্টে গেছিল পেইন্টিং এ, তো হ্যাঁ, মানে এরকমও শুনছিল আমাদের নাকি উঠাই দিছে, মানে ওর থেকে আমি এবার শুনছি, আমাদের তো মানে দিছে, শিওর না। উঠায় তো দিছে, সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দিবে না শীতের পরে। ও আচ্ছা। কিন্তু এখন ওই পরীক্ষা হচ্ছে পরে নিলে আবার হয়তো বা ইয়েও করতে পারে। হ্যাঁ, আর কুল ফিল আরেরই করো। তো এই নসীন, তোদের ক্লাসের কি জানাই। খবর? এই তিশা বল, এখনো ক্লাস হচ্ছে। তোদের ক্লাস কি ফার্স্ট ইয়ারের এখনো চলতেছে? হ্যাঁ, এখনো চলতেছে। কয়টা সাবমিশন বাকি? এইটা আর একটা বাদ আছে। তারপরে একটা কি চলতেছে আপার আর সেকেন্ড একটা ইয়ার? লাস্ট আছে। এখনো এবারে কিছু কি বলে সেকেন্ড নাই, ইয়ার? বলছে যে ক্লাস শুরু করবে সম্ভবত সেকেন্ড ইয়ারের, কিন্তু কবে নাগাদ করবে এটা বলে নাই আর কি। প্রিন্টের কে কে আসছে? হ্যালো। এই দেবা, স্যার প্রিন্টের আসলে তো কি হাবিব, স্যারকে প্রিন্টের হাবিব, বুঝি নাই। মানে ওই হাবিব। শুনতেছি তোরে, তুই মিউট করে রাখলে, স্পিকার অফ করে রাখছিস কেন? কর্নিয়ার ক্ষুধা লাগছে। চিল্লাইতেছি, এতক্ষণ ধরে চিল্লাইতেছি, কেউ আমার শোনে না। আমি অনেক কষ্ট পাইছি, কষ্ট পাইছি মানে খাও। আমার ইস ইস, খুব উড়ে যাচ্ছি শুনতে পাই, আমরা। অনেকদিন যাবত কর্নিয়ার গলাটা শুনি না, কি মধুর গলা। আরে কাহায় কাহায় তো ওই দিন গ্রুপে যে একটা ভয়েস দিলি বাইরে ভাই, সবার তো চিপায় চাপায় কাজ আছে, সেইটা। ওটা তো এপিক ছিল ভাই, ওটা এপিক ছিল। হুম, তোরা পেছনের কাহিনী তো এই যে- বুঝলি না, ও তো চাইতেছে এরকম কিছু। হ্যাঁ ওই না, লেগে তো দিছে, বুঝো না, আমরা তো একটা লাগাই দিই। না না না, ওইটা হচ্ছে বাকি একটু বুঝছো? দেখ, বাকি ব্যাপারটা একটু দেখ।
না ভাই, আমার আর আমার দেখার কিছু নাই, তোরা সবাই দেখ। শোনো, মাদারীপুরে কোনো বন বাদর নাই বুঝছো, অন্য অন্য জায়গায় অন্য অন্য জেলায় আছে। বাবারে, আহ, তুমি খোঁজ খবর পাইলে জানাইও, অ্যানাউন্স করে দিব না আমরা গ্রুপে। আকি বইয়ে রয়েছে বুঝছিস, এই ওই ওর জন্য একটা ছেলে খুঁজিস বুঝছিস তৌহিদ। সত্যি? আচ্ছা, আমি বলি নাই, আমি বলি নাই কাউকে, এটা আমি এটা কি গ্রুপে বলা মেসেজ লাগে নাকি? এটা করলে আমরা যে তো আমার বুঝা কিছু যায় হালকা পাতলা করতে। আরে দূর দূর শোন, একটা কথা আছে না, মৌনতা সম্মতির লক্ষণ। আমরা ওইটাও হ্যাঁ বুঝি যে তোমার তলে তলে চাচ্ছ। ওইটাই। আর ওই যে একজনকে সাইডটা কিছু দিলে মানে সে তো নিতে চাইবেই না, আচ্ছা ঠিক আছে, বলে যে, তাহলে না। ওই হিসেবে তো তোরাও মনতাই দেখাইছস, তাহলে তোদেরও তো দরকার। না না, দেবা এটা, আরে আমরা তো বলতেই আছি, এটা আমরা সরাসরি বলতেছি। এইসব কি? বাচ্চা কালকে পোলাপাইন আখিরে আমার দাওয়াত বিয়ে দিছিল। করবে। কালকে তুই আমার বাচ্চা, বুঝছো এটা বাচ্চা কেউ না, তুই বয়সেও ছোট, ও দাওয়াত তুই দিছে, সাইজেও ছোট, তুই বয়সেও ছোট। বারবিকিউ পার্টি করতেছে, সেই ছবি দিয়া দাওয়াত দিছে, বুঝছস? আগে কেডা থাকতে দাওয়াত দেয়নি। এটা কিছু হইলো? কেডা তৌহিদ, কেডা? মার ওই মার, যে ফালায় পিটা এটারে। তুই এদিকে আয়, তোরে ফালায় পিটা, আবার কথা কস। বলতেছে বন্ধু দেখি ছবি আছে, সবাই যায়, তোমরা যার যার আমাদের ব্যাচের এই মাহাতা বড় তো ভালোই ট্যুর ঘুরতেছে, তো ভালোই ঘুরতেছে, চিলে আছে। দে, তুইও দে, তোরে না করছে কেডা? হ্যাঁ এ এই যে মাল ব্যাচ ট্যুর কবে দিব কিচ্ছু বুঝতাছি না, দূর কি যে হইতাছে জীবনটার সাথে। মামা এই ডিসেম্বরে তো কিছুই যাওয়ার হলো না। কথা। আমি যদি জানতাম যে এবারে জয়নুল মেলা তো দূরের কথা, কিছু হবে না, তাহলে কি আমি আগের বার মিস দিতাম? ভালো কোনোভাবেই হয়েছে তুই দিতাম বিষ না। দিচ্ছিস, আমি একদিন আইছি বুঝাস, আমি দোস্ত, একদিন আইছি। আমিও মিস দিছিলাম, ভাবছিলাম কি এই বছর আমি মানে ফার্স্ট এই জয়েন বছর করবো, আমি কিন্তু ভাবছিলাম কিছুই হয় না। বাবারে নিয়ে করবো মেলা, মানে কিচ্ছু হলো না, একেবারে কিচ্ছু হলো না। আরে কষ্ট। সেই আরে এবার তো কিচ্ছু পাইনি আমরা, না পাইছি ক্লাস, না পাইছি কিছু, না কোনো ইসে কিচ্ছু কিচ্ছু পাইনি। পাইনি। হ্যাঁ, ফার্স্ট আবার ইয়ারটা আমরা পুরো মেলা মানে টেলা সব মিস, মানে এগুলি কি, মানে বছরটা বই স্যারদের ছাড়া। কইলাম যে স্যার এই এই একটা কি ড্রপ দেওয়া যেত না, কেন ড্রপ দিও না, এসব এসব ড্রপ টপ দিও না, মানে কি ভাই, কিছুই তো তোমরা শিখলাম না, কান্দো, তো লাই বসে যায়। বসে কান্দো, বুঝছো? ক্লাসটা বাইরে ভাই নিয়ে কান্তি টেনশনে যে আছি, আপনারা তো বাকি তাও সব পাইছেন। ছাড়া পাই। হ্যাঁ সেটাই। এই সরকারের পক্ষ থেকে এই একটা সবার দেওয়া উচিত, আইন করা তুই উচিত। কথা বলে বলে আমাদের কি ফার্স্ট ইয়ার তো আমাকে কেন বসায় রাখছে বুঝতেছি না। এই যে তোমাদের আড্ডা দেওয়ার জন্য বসে আছে। ভালো তো, আড্ডিতে কি মজা না, স্কুল হইতেছে না, আড্ডাও দিতে পারতেছি না। আর দে সবাই না কেন তোদের না, করছে? ওরা এই অনেক তোমাদের কি ভাবছে। ওরা বেশি ভদ্র, ওরা বেশি ওরা ভদ্র অতি বুঝছিস, ভদ্র, অতি ভদ্র। ওরা অতি ভদ্র। অতি আমরা ভদ্র। ড্রাগন পেন্টিং এর সবগুলো হচ্ছে একটু মানে পাগলাটে টাইপের তো। ডেকে ডেকে? আমাদের তো হৈচৈ অভ্যাস আছে। হ্যাঁ এই বুঝছ সাতদিন না, আছে তো, আমাদের সাতদিন হৈচৈয়ের কেন? জন্য টিচাররা এসে কমপ্লেন করে, সিনিয়ররা আরে এসে সাতদিন তো কমপ্লেন এমনি করে। কথা কয় না, সাতদিন রে বোম মারলেও কথা কইব না। হ্যাঁ না, সাতদিনের একটু গলাটা শুনতে চাই। ওরে তুই এর আকাশে কামান দিয়ে পাঠায় উড়ায় দে, তাও কথা কইব না। মানে ওই যে মনে তার। কর যে ব্যথা পাইলে মানে কই না, আহারে ব্যথা পাইছি, এটাও কইব না। হ্যাঁ হ্যাঁ, নওশিন তুমি কি আছো? ও মাগো। সবাইকে নাই সবাইকে মিষ্টি নাই, করে ডাক হ্যাঁ দাও, আছি সবাই আমি। চলে। কি রে স্কার্পের কেটা কেটা আছে? সুপ্রিয় দা, সাদিয়া আছে, আর কেটা আছে?
হ্যাঁ, রোকেয়া হল তোরা যে এই কথাটা কি ওখানে বলিস নাই যে আমরা আসলে 24 ব্যাচের কাউকে চিনি না, ঠিক আছে? 24 মানে 24 25, হ্যাঁ 25 না 25 তোদের 24 24 সবাই রিচ। তোদের বাপ ব্যাচ, 24 ব্যাচে তোদের বাপ ব্যাচ। তোরা গিয়ে যদি বলতি যে আসলে আপনারা কোন ব্যাচ, মানে বাইসান যদি জিজ্ঞেস করতি যে দাদা আপনারা তো কোচিং ব্যাচ, আপনারা কোন ব্যাচ, আমি শিওর ওই পাবলিক মানে পিটিকুলারে উঠাই দেয়া তোদের ওখানে বসায় নিয়ে মানে রাধে, ঠিক আছে? না ওই জন্য তো বলি নাই, বুঝেন না কেন? আমরা ইয়া করতাম, রিসার্চ করতাম, তারপরে আমরা কাছে যেতাম, এর আগে কাছে যেতাম না। না আরে বলতে সুজাই যা ওইখানে সবাই ক্লাস নিচ্ছে যারা, তারা হচ্ছে 25 ব্যাচ, এই জন্য আর জিজ্ঞেস করি 25 যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওরা, হ্যাঁ ভাই এরা কেমন আছে, এরকম করে চলে আসছে। হ্যাঁ না আচ্ছা ওইদিন আবার না, গেছি, আমাদের নামের সিনথিয়া পুরো কথা জিজ্ঞেস আরেকটা করছে কাজ কেমন করি। আছিস আমাদের শোন, এই যে পেন্ডিং এ। ভাই সব ঠিক আছে কিন্তু এ ওই যে ছিল হ্যাঁ ওই ওনারই অনেক ভালো ভাবে চিনি। এ সিরিয়াসলি আচ্ছা আমি কি এর এই দাদা কি করে ফেললেন? তারা শুধু দেখতাম। না সিরিয়াসলি স্যার ঢুকছিল। কই আমি তো দেখি না ঢোকে নাই, ঢোকে নাই এখনো 21 জন। দাদা ওয়েল প্লেড, খালি দাদা ওয়েল প্লেড। এই না সাইদ, শোন সাইদ রহমান লেফট, না রানু সামথিং লেফট না তার আগেরটা আসলে সব হ্যালুসিনেশন হচ্ছে, ঠিক আছে? কিছু করার ও স্যার ক্লাস করালো কতক্ষণ, আমরা বসে রয়েছি কতক্ষণ। বাহ ভেরি গুড। আচ্ছা একটু বস, কি আর করবা। চার্জ তো শেষ হচ্ছে মামা। আচ্ছা এই যে বর্ণনের যে চার্জার কি ক্লাসগুলো তোমার হচ্ছে, বাসায় রেখে এসছো? চার্জার বাবা ইউজ করতেছে, আমার চার্জার নষ্ট হয়ে গেছে, আমার চার্জার দিয়ে আমার মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছে না। তো আরে মোবাইল সহ চার্জার কি লেভেলের টিপাটা টিপছো তুমি চার্জারে, যে চার্জারই নষ্ট হয়ে গেছে। কারণ আমাকে একটু সুযোগ দিবা। এ হোয়াট দ্য ফাক, কি কয় এটা? এই তুমি কিসের সুযোগ চাও? তুমি অনলাইনে সব কিসের সুযোগ চাও? তৌহিদের মতলব খারাপ। এই তৌহিদের মতলব খারাপ। এই ধর ধর এটা রে, ধর। আরে আস্তে আস্তে হালায় ফালায় মার। শোনো দোস্ত, আচ্ছা আমরা যদি না শোন দোস্ত, এই যে আমরা যদি বর্ণনের পিছনে গিয়ে যদি বসে থাকি, হ্যাঁ আমাদের কি ওই 24 ব্যাচের দাদারা কি চিনবে? না চিনবে না, শোনো এটা হচ্ছে কি, তুমি গিয়ে ক্লাস করো ইচ্ছা এটা করলে। হচ্ছে, এটা কিছুই বলবে না করে। ওইদিন এর আগে বসেছিল, কাফি বাইরে আগে বসেছিল। ও আচ্ছা। আসলে কিছু বলে না। না তুমি গিয়ে ওদের সাথে ড্রয়িংও করতে পারো। তাই ও, আরে আমাদের কোচিং এর সময় তো ছিল, মাস্টার্স এর কোন ভাই না বসেছিল, ওরা আমার হচ্ছে রাগ দিতে ঝাড়ি, এই বেটাকে এখানে তো চাপতেছে কেন? পরে হুট করে এক ভাই এসে বলে আরে ওই ভাই মাস্টার্স। আবু সুফিয়ান বাইরে চিনিস? সুফিয়ান বাইরে তো ছিল। হ্যাঁ চিনি। ভাই রে ভাই, গতবার ব্যাচ ট্যুরের আগে রাতের বেলা আমারে ধরে সেই লেভেলে ফিলিং দিতে। কি দিছে? শোন আমি হচ্ছে ক্লাস করি নাই, তো লাস্টের দিকে এসে আমি ক্লাস করি নাই, তো আমার সিনিয়রদের সাথে অনেক অ্যাটাচমেন্ট ছিল না। এবার স্যার ভাই কয় কি যে আমি তোমাদের ব্যাচে, তুমি চিনো না আমারে, মানে টোটালি মানে সে ফ্রেন্ড মতো আচরণ, আমি তো প্রায় হ্যাং। কি হলো বিষয়টা? তো আমি তো লিটারালি যাই হোক একটু ডিসটেন্স মেইনটেইন করে কথাবার্তা বলতেছি। এক মিনিট ভাইরা মজা নেই। মাইকটা মিউট কর। ও মাই কমেন্টস। ইকো হচ্ছে। হ্যাঁ দাদা বলেন। এবার ঠিক আছে, ওর ঠিক মাইক আছে, মানে ভাই মজা স্পিকারে নেই শুনতেছে হয়তো। যে হচ্ছে ভাই মজা নেই যে ভাই 27 ব্যাচে, তারপর হচ্ছে সবাই পোলাপান আমার দিকে তাকায়। এখন বাইরে আমি তো চিনি না, আমি ক্লাস করছিলাম মার্চের 10 থেকে 12 তারিখ পর্যন্ত ক্লাস করছি 19 সালে। তারপর আমি কারো চিনি না, সিরিয়াসলি আমি সরস্বতী পুজোটা ইয়া করে নিয়ে
ট্যুর থেকে আসে চলে গেছি। ইভেন আমি হলো বৈশাখ পর্যন্ত অ্যাটেন্ড করি নাই 19-এ। এবার হাই হাই পিওর বিনোদন। এবার হচ্ছে তোর গ্রাফিক ডিজাইনের সবুজদা আছে না, হুম সবুজদারে চিনিস? হ্যাঁ হ্যাঁ চিনি। হ্যাঁ, সবুজদা একদিন ওই যে তোদের শাকিল ভাই রে মন্দিরের সামনে বসাই নিয়ে সেই বিনোদন। মানে আর দেখবি যে অনেকে গিয়ে জুনিয়রদের মতো বিহেভ করে, সিনিয়ররা গিয়ে তোদের সাথে অনেকে কইছে তোরা যখন কাজ হ্যাঁ। করতেছিলি। করছে। একটা উইয়ার্ড সিচুয়েশন ভাই, মানে তুই বুঝতেছিস যে সবুজদা senior, র্যাক দেয়। কিন্তু কোন ব্যাচ বুঝতেছিস না। র্যাক দেয় না, মানে উনি গিয়ে এই বন্ধু ভালো আছো, ঠিক আছে ভাবে, এই বন্ধু ভালো আছো, তুমি কোন ব্যাচ? 28 ব্যাচ? ও আচ্ছা হ্যাঁ আমি 28 ব্যাচ, কি অবস্থা বলো। মানে এইভাবে তোর সাথে যদি কথা বলে তুই কি করবি বল? হ্যাঁ না আমার এই সুযোগটা কম ছিল। আমি না 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 এই শুনুন দাদা, একবার কোচিং এর টাইমে হচ্ছে আমার বকুলতলা দাঁড় করেছে, পরে কি মনে করে ছাইড়া দিছে। হ্যাঁ, আরেকটা ভাই এসে, ভাই নাকি আমাদের ব্যাচের কেউ আইসা বলতেছে আমি তো তোমাদের সাথেই কোচিং করতেছি। আমি কি ভাই হইছে আর মজা নিয়েন না, কই আমি সুন্দর করে চলে আসছি। পরে শুনি যে ও আমাদের সাথেই কোচিং করতেছিল। স্যার আসছে। হ্যালো, হ্যালো স্যার। আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। স্যার শুনতে জি, স্যার। পাচ্ছি। লাইটটা দেখা যাচ্ছে? স্যার স্লাইড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। স্লাইড দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে? আমার কিন্তু ইয়েটা ক্লোজ হয়ে গেল আমার। মানে না স্যার। স্যার এখন দেখা যাচ্ছে না, এখন সাদা হয়ে গেছে স্ক্রিন পুরো। সাদা হয়ে গেছে স্যার। হ্যাঁ আচ্ছা, যতটুকু আগালাম তাতে আমরা দেখলাম যে তোমার ইসলামিক আর্ট যেটাকে বলা হচ্ছে সেটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল, যেটা তার একদমই নিজস্ব আগে কখনো ছিল না বা রেফারেন্স নাই এরকম। আরেকটা হলো যে তোমার স্থানীয় মেসোপটেমিয়া, ইরান, তারপর তোমার বাইজেন্টাইন আর্ট, তারপর রোমান আর্টের স্যার শোনা যায় না, কিছু শুনতে পাচ্ছি স্যার না। কিছু শুনতে পাচ্ছি না। স্যার কথা কথা বেঁধে আসছে স্যার। স্যার একদমই কিছু শুনতে পাইনি।
স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার এই যে একটা ফোন আসছিল, ফোন আসলে তো স্বাভাবিক মোবাইলে হটস্পট, তো এটা ফোন আসলে আর কি ডিস্টার্ব হচ্ছে আর কি। স্যার আপনার স্লাইডস এর কিছু দেখা যাচ্ছে না স্যার। এখন না স্যার, পুরো সাদা হয়ে আছে। স্যার স্লাইডটা কেটে আবার যদি দেন তাহলে মনে হয় হবে। পিসি হ্যাং করে যাচ্ছে বারবার, একটা সমস্যা। এখনো একই অবস্থা না? জি স্যার। স্যার পাশে স্যার আপনার পিসির স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে, মানে স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার। আমার এখানে তো রেসপন্স নেই কোনো। স্যার ওই যে ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, এটা আমার এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি সেই অপশন গুলো এনাবেল হচ্ছে না আর কি, ডিসেবল মতন হয়ে আছে আর কি, শো করছে না আমাকে। মানে আমি যে তোমাদের প্রেজেন্ট করবো সেই অপশনটা আসছে না আর কি। স্যার বের হয়ে গেলে আরেকবার ঢুকবেন স্যার দেখি তাহলে দাও। পিসি থেকে। হুম। হ্যালো, ভাই ওটা ইন্টেন্স ছিল, আরেকটু হলে স্যারের কাছে তো সব শুন- দাদা তাহলে ঠিকই কইছিল আমি হয়তো। হাসতেছি। না না, তখন না, দাদা আগের বার যেগুলো বলছে ওগুলা বোকার ছিল, তুই যেটা বলছিস সেটা ঠিক ছিল। স্যারের নেট ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আর এতটুকু শিওর যে স্যার মাঝখানে একবার এন্ট্রি করছিল। সমস্যা কি, ভয় পেয়েন আমরা না কি দাদা, খারাপ কিছু বলছি দাদা? সেটাই, আমরা তো খারাপ কিছু বলিনি, আমরা অতি ভদ্র ছিলাম। মানে আমরা এতক্ষণ কথা কইলাম, অন্যান্য ডিপার্টমেন্টের কেউ একটা কথা কইল না। বাহ, দারুণ। চমৎকার। দাদা এগুলোর বান্ধায় রাখা দরকার। না তো আসলে তোকে না বেঁধে না, রাখা বান্ধায় দরকার। রাখা না, এরা হচ্ছে এরা হচ্ছে আরে বেঁধে না, মানে লিমিটের অনেক বাধাই উপর দিয়ে করে যায়। তোদের ঝুলাই এটা রাখা। ফোন সাইলেন্ট করে আমি বলি, শোন ফোনটা সবকিছু অফ কইরা পাশে রাখ, এটা ঘুমাই, নাইলে অন্য কোনো কাজ করতে যায়। আরে ঘুম ঘুম চলে আসছে। সিরিয়াসলি দেখ, দুপুর হয়ে গেছে, দুপুর 6টা, 12, সরি আর বিনা কারণে এভাবে বসে থাকলে আরো ঘুম আসে রে। নওশীন, তুই মানে কি তোর নানা বাড়ি থেকে আসছিস? হ্যাঁ চলে আসছি। ঢাকা আসছিস? হ্যাঁ ঢাকায় ট্রিট তো। দে তাইলে। আরে তো আমি কেন দিব, তোরা না দিবি, আমি আসলাম এতদিন পরে, ঢাকা আমাকে মিস করেছে। না, তুই সুস্থ সবল ভাবে আবার নসিনে ঢাকা এক মিনিট, আসছিস। ওই ইয়াং এ যাবি কবে আবার? কি কি? ইয়াং এক্সিবিশন দেখতে যাবি কবে? তুই কি গেছিস? ও না না, আমি এখনো যাইনি, তোরা তো চলে গেলি। আমি তো আবার গেছি, যাবে। আমারে তো কেউ আমিও ইনভিটেশন যাই দেয় নাই, না, পরে যাবো। কালকে গেছি একলা একলা কেন একলা গেলি? গিয়ে ঘুরে সবাই আসছি। যেতাম। কবে যাবি তোরা তোমরা বল? আইসা সব ঢাকায় আমার বাসার চিপা দিয়ে যায়, তারপরে পরে স্টোরি দাও, আমার স্টোরিতে দেখতে হয় যে তোমরা আসছিলে। এই আমি এখনো এই যাই কি নাই, যাবো। বিনোদন বুঝছেন দাদা, এক একজন আমি আসে শোন না, বুঝছেন, শোন। বাসার চিপার থেকে আইসা এক একজন পোস্ট করে আমি তো আসছিলাম।
আমি তো ঢাকাতেই আছি। এই তো শোনো, দিল্লি হবে। এই শোনো, তোমাদের একটা কথা বলি। ঢাকায় আছো, এই ধরনের মতামত শেয়ার করে আমাদের ঢাকায় মানুষগুলোকে কষ্ট দিও না, হ্যাঁ? আমরা মেন্টাল হ্যাঁ দাদা, দাদা কষ্ট আমরা না, তোমরা এমন আপনারা হ্যাং এটা আউটে রাইসে কি যাচ্ছ, সুন্দর পোস্ট করে হ্যাঁ। লাগাবেন। না না, না 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 ওয়েট ওয়েট তোমরা তোমরা এই দাদা যে হ্যাং আউটে যাচ্ছ, তারপর হচ্ছে আরে এক্সিবিশনে যাচ্ছ, রেস্টুরেন্টে যাচ্ছ, চিল করতেছো, ভাইরে ভাই ফাটতেছে না আমাদের? কি মনে হয় অনেক না কষ্ট লাগে আমাদের ফাটে না? ইস হ্যাঁ দাদা আমরা কিছুই করতে পারতেছি না, আপনি নিজে চিন্তা করেন, আমরা উল্টা আরো হ্যাঁ। বাসার মধ্যে আটকা। এই জন্য ও, বাইরে তোমরা গেলে তো মানে এক এক করে দাঁড়া, আমি বলি 14,000 ইয়ে নিতে হয় ওর। অবশ্যই আমাদের কষ্টটা বুঝতে, তোরা এরকম করলে আমাদের কষ্ট লাগে না? তোরা বুঝবি ইস, কেন? এইসব 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 বললো না ভাই, এইসব 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 বললো না। বলে এইসব বলে চিরা ভিজবে না। ন্যাকামি করছে। হুম। আমরা হ্যাং আউট কে আমরা বাসাতে বাইরে পারতেছি না, আবার হ্যাং আউট হ্যাঁ বাইরে ঠিক আছে, এইসব একদম বাইরে এইসব হয়ে যাবে। বার্তালাপের জন্য শোনো শোনো শোনো, এইসব বার্তালাপের জন্য আলাদা গ্রুপ খুললো, সেখানে ভিডিও কল করতে কথা বলো। আমাদের কাছে সব জ্বালা বাড়াইও না, ঠিক আছে? But কালকে শিল্পমেলায় গিয়ে মজাই লাগছে, ফাঁকা ফাঁকা ছিল, সবকিছু সুন্দর মতো দেখে আসতে পারছি। হ্যাঁ, তোমার তো মজাই লাগে। তোরে তুমি তো কিন্তু ঘুরে আমি আসছো। ফোনের ভিতরে পিটাবো। ঢুকে পিটা করে ভাইরে ভাই, কেউ কেউ বাঁচাতে পারবে না কিন্তু। এই একদম। নসীন বুঝোস না কে দাদারে জ্বালাইতেছি। তুই কি মানে তুইও দাদার সাইডে চলে যাস, ঢাকায় হ্যাঁ, এসে আমি তাহলে দাদার মর্যাদাটা সাইডে। কি থাকলো? হ্যাঁ, আমি দাদার সাইডে। যা, তোর ও সাইডে। আমার বাড়ির পাশে মারবো মানুষ, তোকে। বুঝছ না বেটা? ক্রাফটার স্কাল্পচার হচ্ছে প্রতিবেশী মানুষ, তো হ্যাঁ। তার তো এটাও ঠিক। আপনারা তো সবাই হবে, সবার তাই না? সব থেকে বেশি অবশ্যই। মানে তাই আমাদের প্রতিবেশী কই? না আমাদের প্রতিবেশী তো কথাই উত্তর কয় দিবে না। না তোদের প্রতিবেশী, চুপ থাক। মেকিং আঙ্গ প্রতিবেশী সবটি বোবা। হ্যাঁ, প্রিমিয়ার দেখে কেউ কথা বলবে না, চুপ থাক। ওদের ওই 3 মাস অত্যাচার বোবা ওই কালা, বুঝছিস? এই না এক্সিবিশনে না বোবা কতদিন ওই থাকবে? কালা, কানেও কিছু শুনবে না, কইতেও পারবে না কিছু। হ্যাঁ তুই তো হ্যাঁ করে যাচ্ছিস। তো তুই কথা কস থাকে, তুই তো এই যে আমি একটা দিয়ে মানে নাই। হ্যাঁ না, তুমি আমি তো শোন শুনছি। ভাই, আমি হ্যাঁ। তোমার হুনানোর জন্যই কইতাছি। হ্যাঁ আমি শুনছি, তুইও যে প্রিন্ট তুই কি মেকিং এ বলিস চলে আমার গেছিস নামে। নাকি? হ্যাঁ নাফিয়া ড্রয়িং এন্ড প্রিন্টিং থেকে শিফট করছে প্রিন্ট মেকিং এ। ও আমার মনে হচ্ছে এই যে কথা বলেন আজকাল। এই যে বললাম না না, এখন এই যে রামেনা একটা রাখিও তো দেখি শিফট করছে। হ্যাঁ, ওই মনে হয় print making। আমি শুনতেছি, আমি আছি প্রয়োজনে না, কথা তুই বলবো, print making সমস্যা করছিস। নাই। আমি ভয়ে কথা বলতে পারবো না, এতগুলো লোকের সামনে মুখ খারাপ করার কোনো মানে আছে? আমরা তো গালির মানে কি, গালির মা বাপ করে দিচ্ছি, বুঝো না তুমি? বসায় দিতেছি। হ্যাঁ আমরা গালি দিতে দিতে মানে গালি কথাটার অর্থটাই চেঞ্জ করে ফেলতেছি। ইস ওটা এখন সাধারণ কথাবার্তা হয়ে গেছে। এখন তো কথা বলি না, মানুষ কিছু কি মুখ আমরা তাহলে এই খুললেই কয়জনই? হ্যাঁ ওনার তাই না, তো তারা? ঘুমাচ্ছে। আরে সব আমরা ঘুম চলে আসছে। আদার্স 16 জন ওরা বসে আছে, ওরা মনে এই করেন ঘুমায় সাতদিন গেছে ড্রয়িং এন্ড বা- পেইন্টিং এ দাঁড়া, ড্রয়িং এন্ড পেইন্টিং এর ক্যাটাগরিটা আছে, একটু দেখি গুটাই তৈরি রে। সাতদিন এই আমি- কথা কয় না ছাগলটা। আমি আছি। সাদমিম আসবে না কিছু আরে না তুই তো কথা কইতেছিস, তাও সাতদিন কথাই কয় না। আমি আসি বললাম তো। ইস আর ইস, কেউ না, কি দেখো, কইলো? আছে। আল্লাহ, এইটা কে বললো? এটা কে কইলো? আরে কি সুন্দর কণ্ঠ, কতদিন পর শুনলাম। মিম মিম দেবা তো এই যে পচা ডিম বলছে। এই এই এসব কি? এই করোনার মতো তুমি গুজব ছড়াও কেন? করোনা যে একটা গুজব, এটা তুমি জানো না? এটার মতো তুমি সাতদিন আমি পচা ডিম বলছি, এটা কেন বলো? এই ছেলে চাইনিজ সেন্টি খাচ্ছে, বুঝছিস? এই যে এই personal ভাবে নওশিন কেন? নওশিন কি? নওশিন বল বল। শাইনি প্রথমে জয়েন করতে পারে না, এখন সারে ঢুকতেছে না, ও জয়েন করতে পারতেছে না। আরে বিনোদন মিস ঠিকই আছে, করতেছে। ঠিকই আছে। এখন কয় আমার ফোনে চার্জ দেয়, স্যার কে আসছে? আমি কই আরে আসছে তো, আবার বাইরে গেছে। বল, আমরা ক্লাস করে ফেললাম, তাহলে আর ভালো হবে। এইটা কইলে তো ক্লাস হচ্ছে না, কইলে তো আরো সেন্টি খাইবো যে দেখ এই কথা হচ্ছে, এটাও কইতে পারতেছি না। ও তো কি ব্যাপার আজকে ইরানিক্স এর বেশি আজকে আর হবে না কোনো ক্লাস। হ্যাঁ আজকে Direct এর প্রিন্টিং বেশি অ্যাকচুয়ালি নাই,
কথা কি বলবে, কোনো প্রিন্ট ম্যাগই নাই মনে হচ্ছে। আছে মেবি একটা, আচ্ছা, তো ওই যে হাবিবকে একটা ছিল, দেখলাম মনে হয়। জানি না ও, মেবি। আমি তো দেখি না। টিএম এবিসিডি, দাদা টিএম এবিসিডি এটা জানি না কোন ডিপার্টমেন্ট। বেটা ওইটাই আমাদের আমাদের আরে যে তোমারে কিছু কয় নাই, আমি এই চিন্তা করতে আছি বুঝছো। আমি আর আরে তোমারে কিছু স্যার তো আমার দলে বলে নাই। স্যার ওর দলে বাবা। সারি ওর ওরে, দলে। ওরে কি ফ্লেক্সটা মারতেছে রে ভাই। এই দেবা স্যারকে ফোন দিয়ে জিজ্ঞাসা তো স্যার বিশাল সুস্থ আছে নাকি। আরে এই কে কইলো এটা, এদারা এই আননোন আননোন গলা কার এটা? সাদিয়া। সাদিয়া স্কাল্পচার। এই দাঁড়া, তুই কে? এই তোরে এই সব টিম মিলে ওরে রেখ দে। এই তুই কে? হ্যাঁ দে, আমি র্যাক করার জন্য বসে আছি এখানে। নাম, হ্যাঁ নাম পরিচয় বল। এই না না, ও স্কাল্পচার, ওকে কিছু বলা যাবে না, ও কেন? আমার প্রতিবেশী। রাখ ও তোর ও আমার প্রতিবেশী। প্রতিবেশী, বাহ। হ্যাঁ হ্যাঁ, কিছু বলা যাবে না। ওরে প্রতিবেশী রে। কি দরদ, আর আমাদের প্রতিবেশী গুলা হ্যাঁ। দেখ এই তুই ওরে ঘুমাইতেছে। খাই। দাদা কই, দাদা কই, সুপ্রিয়তা কই? দাদা দাদা নাই। ঘুমাই গেছে। বলেন, আমি শুনতেছি। হ্যাঁ ও, র্যাক দিয়া আচ্ছা। শুরু করে দেন এই দুইটারে। এই নরসিন দাঁড়া। কারে র্যাক দিব? কারে র্যাক দাদা দিব? আমাকে কেন নরসিন আর এই আদিয়া রে। না, আমি তো ভালো। সাদিয়া হচ্ছে আমার ডিপার্টমেন্টের, মানে কি বলবো, দাদা আমার ওইসব হচ্ছে- বুঝি না, ওইসব কোরআন টোরান বুঝি না। ওইসব ওইটা আমাদের- ওইটা দাদা, হচ্ছে আমাকে মায়ের কেন পেটের বোন, আর এই র্যাক দিবে? নরসিন হচ্ছে খালার পেট বোন, বুঝছ না? হ্যাঁ একদম আফটার অল হচ্ছে র্যাকটা দেওয়া যদি বর্ষণই খাবে। একদম এ একদম। নো নো ওকে নো, ওকে এইসব ওকে, বললো না। আমি র্যাক দিতে এইটাই পারি। এইটাই। আমি অলরেডি আমার 3টা আর র্যাকের তোর ইয়ে আছে, প্রতিবেশীরা রেকর্ড তো আছে। তোকে বাঁচাতে পারবে না, কেউ কথা বলে না। প্রতিবেশীদেরই র্যাক দিছি আমি এক সময়। ব্যাপার না, আমরা দিব তোকে। এজন্যই রে ওরা কথা ওরা বলতেছে কথা না, বলে আমার না, যেটা হ্যাঁ মনে এবার হচ্ছে। বুঝছি, তোর সাথে কথা বলছি না, এতক্ষণে বুঝলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে। কি বলবো? ছি, আরে লজ্জা মানে মাঝে মাঝে এমন হইতো যে একটু ভাব নিয়ে হাইটা গেলে এক একজন সালামের উপরে সালাম। ওফ কি ফি। ডং। এবার দেখলি ভাবটা কে নেয়, প্রকাশ পর্যন্ত করে দিল। একদম। না এটা তো দিতে হয়, নাহলে তো তোমরা আবার বলবা ভাব অনেক পাপ ছেলেটার। ডং। খাও। ও কিরে তুই পাপ দেস কেন? এসব কি? এই ক্রাফটের আনিকা এই একটা পিস, মানে একটু কইছে আমি খাইতেছি আর কিছু নাই। এই নিশ্চিত ও মানে ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে মনে হয়। খেতে খেতে ঘুমাই গেছে। ও তোর ডিপার্টমেন্টের তো এই দেখছিস কিভাবে সেভ করতে হয়। এই কর্নিয়া শিখ কিছু এমনি সেভ করতে হয় ডিপার্টমেন্টের গুলো। তিশাও তো মিউট, ছাড়ো বোম মারলে কিছু করবো না। আমি শুনতেছি, ঘুমাই নাই। ওরে মামনি? কে কইলো কে কইলো এটা? আনিকা আনিকা। ভাই আনিকা যে কি ঘুমাইতে পারে এটা আমরা সবাই জানি। নসিন, বাঁচতে চাইলে বলো না, ঠিক আছে? তোমার সাথে আবার দেখা হবে রবিবার। তুমি কি আমার হামলা টামলা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ। বাবা কি ডেঞ্জারাস। আনিকা কি তালেবানের সন্ত্রাসী নাকি রে? হ্যাঁ হ্যাঁ মনে হয়, নতুন নতুন হয়েছে। তালেবান বোম্বিং এর সঙ্গে সাথে যুক্ত ইন্টারনাল নাকি? ব্ল্যাকমেইলিং চলতেছে। ওরে বাবা রে। দাদা আমরা সাদা মনের মানুষ, আমরা এসবের মধ্যে না জড়াই। আমি তো একদম পুরাই সাদা হ্যাঁ মনের মানুষ। সেটাই, আমি কিচ্ছু বুঝি না। ওটা হচ্ছে ইন্টারনাল ব্ল্যাকমেইলিং চলতেছে। তো এটা তাদের, লেট দেম হ্যান্ডেল দ্যাট। স্যার মনে হয় আজকে আসবে না। আমরা স্যার মনে হয় আজকে আসতে পারবেন না, মনে হয় কাজ হবে না। চলো আমরা সবাই সেটাই, ঘুমাই, বাদ দেই না। চল আমরা যাই। স্যার আর কত ক্লাস করা। দাঁড়া বেরোইস না আগে পাকনামি করিস না। এত কষ্ট করে কি দরকার, ক্লাস নেই। আর একটু ওয়েট কর, স্যার যদি আসে তাহলে তো আসবে, না আসলে তো নাই। যদিও আমি এখন একটা ওভার হয়ে গেছে। প্রস্তাব রাখতে চলেছি, কষ্ট করছে যেটার সাথে অধিকাংশ মানুষই একমত হবে। স্যার আসছে, প্রস্তাবটাকে উত্থাপন করব। স্যার আসছে। স্যার শুনতে পাচ্ছেন?
হ্যালো স্যার। স্যার আমাদের কথা শোনা যাচ্ছে স্যার? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে হ্যালো পাচ্ছ স্যার। ক্লিয়ার? আশা করি আমাকে শুনতে পাচ্ছ। জি স্যার। জি স্যার। জি স্যার। আর স্লাইডটা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। খুব বাজে অবস্থা আর কি। আমি এখন মোবাইলের হটস্পটে আর কি কানেক্ট করে এইভাবে ক্লাস নিচ্ছি। ইসলামিক আর্টের উমায়াদ ইয়েতে ছিলাম বোধহয় নাকি, এটা তো দেখালাম এই যে সংক্ষেপে আর কি আপনি যা গুরুত্বপূর্ণ বলেছিলেন শোনাই যায়নি, লাস্টে যতটুকু বলেছিলেন। বিষয়। জি কোনখান স্যার। থেকে শুনলেন? এই যে 5টা ভিত্তির কথা তো, ফেইথ, প্রেয়ার, জি এগুলো শুনেছিলাম। তারপরে যেটা হলো যে তোমার স্যার ওই যে সিন্ধু নদ দখল নেয় যে এইটুক পর্যন্ত বলেছিলেন, মানে বা কিন্তু আমার ইউরোপের এটা শোনা দক্ষিণ যায়নি অংশ। তখন। 751 সাল নাগাদ আর কি সিন্ধু নদ পর্যন্ত মানে মুসলিম শাসকদের অধীনে আসে সেটা আর কি। আর তার আগে যেটা বলছিলাম যে 640-এ, অর্থাৎ নবী মারা যাওয়ার অল্প কিছু বছরের মধ্যেই, মানে উনি মারা গেলেন হলো 632-এ, আর 640-এ ইতোমধ্যেই আর কি মুসলমানদের দখলে তোমার এই যে সিরিয়া, ইরাক, এরকম মানে মেসোপটেমিয়ার এই অঞ্চলটা তো অত মানে অল্প সময়ের মধ্যে মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। এবং 642-এ তোমার ইজিপ্ট থেকে বাইজান্টাইন সম্রাট তার সেনাবাহিনী প্রত্যাহার করে বা ছেড়ে দেয় আর কি। তো এটাও তোমার ইয়ের দখলে আসে, মুসলমানদের দখলে আসে। এবং তারপর 710 সালে ইতিমধ্যে তোমার এই যে উত্তর আফ্রিকার ম্যাক্সিমাম তোমার মুসলমানদের অধীনে আসে। এবং 711, এক বছর পরে তোমার এই যে স্পেনের, দক্ষিণ স্পেনের জেরিড ডে লা ফন্টেনা এটা মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ফলে তোমার ইউরোপের ঢোকার জন্য যে প্রবেশ মুখ সেটা আর কি মুসলমানদের জন্য উন্মুক্ত হয়ে যায় আর কি। মানে স্যার এগুলো শুনেছি। আচ্ছা, তো তারপরে যেটা, আচ্ছা ডোম অফ দ্য রকে ছিলাম আমি, সরি। ডোম অফ দ্য রকের কথা বলছিলাম যে এটা হলো তোমার ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মানে ইসলাম তিনটা ধর্মের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটা স্থান। কারণ হলো যে তোমার ইহুদিদের যে সলেমনের যে মন্দির সেটা এই প্রস্তর খণ্ডের উপরেই ছিল। তারপরে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানির যে ঘটনাটা সেটাও এখানে, আবার আদম আলাইহিস সালামের যে কবর সেটাও এখানে, আবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার ইয়েতে যান, মিরাজে যান আর কি, এই যে স্রষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যে মিরাজে যান, সেই জায়গার সেই যাত্রাটাও শুরু হলো এইখান থেকে। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম তিনটা ধর্মের ক্ষেত্রেই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা পবিত্র স্থান আর কি। এটা যখন তোমার মুসলমানদের নিয়ন্ত্রণে আসে তখন আবদাল মালিক নামে একজন শাসক, উমাইয়াদ শাসক আর কি, উমাইয়া বংশের একজন শাসক, তিনি এইখানে তোমার এই যে দেখো যে সালটা দেওয়া আছে 687 থেকে 692 সাল, এই সময়ে সেই পাথর খণ্ডের উপরে তোমার এই নির্মাণটা করেন আর কি। এবং এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে, এই যে মসজিদের যে স্ট্রাকচারটা, সেটার কাঠামোটার সঙ্গে কিন্তু তোমরা বাইজান্টাইন সময়ের স্থাপত্যের যে কাঠামো সেটার একটা খুব বড় মিল পাবে। যে দেখো অষ্টকোণ আকৃতির যে স্থাপনা, এরকম স্থাপনার নাম একটা কেউ বলতে পারবে বাইজান্টাইন সময়ের? রাইট, সানভিটালের মিল কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি, যে অষ্টকোণ আকৃতির বাইজান্টাইন ওই সময়কার শিল্পের যে প্রভাব। এবং দেখো যে নির্মাণ শৈলীটাও আসলে মানে খুব বেশি ডিফারেন্স না আর কি। তো বাইজান্টাইন ওই সময় যে এই ধরনের স্থাপত্য নকশা হয় আর কি, সেটার একটা আদলে আমরা এখানে পাচ্ছি। এবং কি তোমার বাইজান্টাইন সময়ে যে চৌকো জায়গার উপরে গম্বুজ তৈরি করার যে ব্যাপারটা, এখানে কিন্তু দেখো যে চৌকো জায়গা না হোক কিন্তু একটা সেন্টার একটা গম্বুজ কিন্তু আমরা পাচ্ছি আর কি, এই যে গোল্ডেন কালারের যে গম্বুজটা দেখতে পাচ্ছ। তবে মুসলিম আর্টে মানে ইসলামিক আর্টে কিন্তু তোমার মোজাইক, তারপর ক্যালিগ্রাফি, এগুলা কিন্তু মানে খুব সমৃদ্ধ একটা একটা ইয়ে পাবো আমরা, অনেক সমৃদ্ধ নিদর্শন আমরা দেখতে পারবো।
এরপরে আচ্ছা, এর ভিতরের কাঠামোটা কেমন? এর ভিতরে তোমার দেখো যে এই যে কাঠের সিলিং, তার উপর থেকে এই গম্বুজটা আর কি পাথরের আর কি। তারপর ভিতরে তোমার দুইটা আইল আমরা পাচ্ছি, বা এটাকে কি বলে জানি, অ্যাম্বুলেটরি, তাই না? চারিপাশ থেকে ঘুরে আসার যে ব্যাপারটা, অ্যাম্বুলেটরি বা আইলস পাচ্ছি দুইটা। মাঝখানে দেখো যে সেই ঐতিহ্য, মানে সেই পৌরাণিক যে পাথরটা যাকে কেন্দ্র করে আর কি এত কিছু, সেই পাথরটা যেটাকে ফ্রেম করে আসলে পুরা মসজিদটা করা। ভেতরটা কেমন? এই যে পাথরটা দেখা যাচ্ছে ফ্লোরে, তার উপরে দেখো যে বাইজেন্টাইন ওই সময়কার যে তোমার গম্বুজের নিচে যে ইয়ে থাকে আর কি, জানলা, সেই ব্যাপারটা ওইখানে পাওয়া যাচ্ছে। তো এটা আসলে উমাইয়ার শাসক খলিফা আবদাল মালিক ইসলামের বিজয় স্মারক হিসেবে আর কি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে তৈরি করেন আর কি। মানে দেখবা যে যেখানে কোনো শাসক যে অঞ্চলটা দখল করেন, ওইখানে একটা স্মৃতি হিসেবে, মানে বিজয়ের স্মারক হিসেবে একটা বড় কোনো নির্মাণ করার একটা প্রচেষ্টা থাকে আর কি। এইটাও সেই ধরনের একটা নির্মাণ। এই যে পবিত্র যে জায়গাটা, যেটা ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের প্রত্যেকের কাছে খুব পবিত্র জায়গা, সেইখানটা যখন মানে মুসলিম শাসকের নিয়ন্ত্রণে আসলো, তখন তারা এটাকে স্মরণীয় করে রাখার জন্য এরকম একটা বড় ধরনের নির্মাণ, খুব জাঁকজমকপূর্ণ নির্মাণ শুরু করে। এবং ইসলামিক আর্কিটেকচারে একটা জিনিস দেখবা যে স্থাপত্যের বাইরে এবং ভেতরে সমানভাবে জাঁকজমকপূর্ণ করা বা সমান একটা একই টাইপের ডিজাইন করার একটা ব্যাপার আছে, যেটা তোমরা দেখো যে বাইজেন্টাইন সময় ছিল না, যে বাইরে অনেক সাদামাটা হতো, ভেতরটা অনেক জাঁকজমকপূর্ণ মোজাইকের কাজ হতো বা ফ্রেস্কো হতো, তাই না? কিন্তু ইসলামিক আর্কিটেকচারে যেটা হয় যে বাইরে এবং ভেতরে দুই পাশেই তোমার সমানভাবে কাজ করার একটা ব্যাপার আমরা পাবো। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, এই যে গম্বুজটা, এটার সাপোর্টের জন্য কোনো ধরনের পোফার বা পেডিমেন্টের ব্যবহার করা হয়নি? কপার কি বললে? মানে অন্যান্য জায়গায় আমরা যে দেখেছি যে গম্বুজের নিচের জন্য, সাপোর্টের জন্য পোফার বা পেডিমেন্টের ব্যবহার করা হয়েছে, পেডিমেন্টের উপরে গম্বুজটাকে স্থাপন করা হয়েছে। তো হ্যাঁ, এখানে আর কি এরকম কিছু ব্যবহার করা হয়নি গম্বুজটা যাতে ঠিক থাকে বা শক্তপোক্ত থাকে এর জন্য? এখানে হলো যে তোমার মাঝখানে গম্বুজের যে অংশটা, সেই বরাবর আর কি তোমার এই যে কলাম পায়ার এগুলো দেখতে পাচ্ছ, কলাম আর কি, তারপরে একদম সরাসরি ইয়ে করা আর কি। আর নিচের এই যে অষ্টকোণাকৃতির যে জায়গাটা, এটা হলো তোমার কাঠের সিলিং। আসলে এটা আর ডিটেল আর কি আমারও দেখতে হবে আর কি, যে বিষয়টা কি। কাঠের সিলিং, এবং এমন হতে পারে যে তোমার এই গম্বুজটার নিচে ইয়ে থাকতে পারে আর কি, কাঠেরই কোনো স্ট্রাকচার থাকতে পারে। আচ্ছা, ভালো কথা বলছো। এটা আমি তাহলে আর একটু দেখে তারপর জানাবো আর কি। তবে অধিকাংশ এই যে চৌকো জায়গার উপরে তোমার যে গম্বুজ তৈরি করার যে পদ্ধতি, এখানে কিন্তু তোমার এই যে পেন্ডেন্টিভ বা স্কুইঞ্জের ব্যবহার আর কি। যে চৌকো একটা জায়গাকে দিলে তোমার এই যে পেন্ডেন্টিভ বা তোমার এই যে স্কুইঞ্জের ব্যবহার করা হয় পাথরের ক্ষেত্রে আর কি। তো এটা সিলিংটা হলো তোমার কাঠের ব্যবহার এই সিলিং এ আছে। এখন গম্বুজের ক্ষেত্রে ওটা আমি আসলে খুব পরিষ্কার না, এটা একটু দেখতে হবে। তারপরে যেটা আসলো যে তোমার ডোম অফ দ্য রকের পরে যে গুরুত্বপূর্ণ স্থাপনা, সেটা হলো তোমার দামেস্কের একটা গ্রেট মস্ক বলা হয় এটাকে। দামেস্ক ছিল তোমার উমাইয়াদের শাসনের রাজধানী আর কি, মানে তাদের শাসনের প্রাণকেন্দ্র ছিল দামেস্ক, সিরিয়া আর কি, বর্তমান সিরিয়ার রাজধানী যেটা। এইখানেও দেখো যে তোমার গ্রেট মস্কের যে ডিজাইন, উপর থেকে দেখে বুঝতে পারছো আর কি। তো এই ডিজাইনের মধ্যে কিন্তু তোমার আর্লি খ্রিস্টান এবং রোমান স্থাপত্যের খুব বড় প্রভাব আছে। যেমন সামনে দেখো যে অট্রিয়াম, তাই না? এই যে ফাঁকা যে একটা স্থান, এটা কিন্তু রোমান ফোরামের কথা আমাদের মনে করায় দেয়, বা রোমান প্রাসাদ বা রোমানদের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেখানে, বা পরবর্তীতে যার দ্বারা প্রভাবিত হয়ে তোমার আর্লি খ্রিস্টান যে চার্চ গুলো আমরা দেখি, যে তোমার সেন্ট পিটারের যে গির্জাটা দেখো, একটা অট্রিয়াম থাকে, খোলা একটা স্পেস থাকে সামনে,
সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা পাচ্ছি, যে খোলা একটা স্পেস, যেটা একই সঙ্গে আমাদের রোমান এবং আর্লি খ্রিস্টান স্থাপত্যের বিষয়টা মনে করায় দেয়। এবং এই যে দেখো যে মস্কের ঢোকা প্রবেশ মুখের উপরে দেখো যে এটা কি ট্রায়াঙ্গেল, এই জায়গাটার নাম কি? পেডিমেন্ট। পেডিমেন্ট। এবং তারপরে দেখো যে এই যে গম্বুজ আছে আবার ভেতরে, এটাও কিন্তু রোমান ডায়োক্লেশিয়ানের যে প্রাসাদ তোমাদেরকে দেখানো হয়েছে রোমান ইয়েতে, সেই ডায়োক্লেশিয়ানের প্রাসাদের কথা মনে করা যায় আর কি। এই যে পেডিমেন্ট, তারপর কিছু দূর দিয়ে আবার একটা ডোম। তো আসলে মূলত এটা একসময় তোমার পেগান ধর্মের একটা মন্দির এখানে ছিল, পরবর্তীতে তোমার এটা চার্চে রূপান্তরিত হয়। এবং এই যে তোমার আবদাল মালিকের কথা যে বললাম, তারই ছেলে আবার এটা তোমার ইয়ে করে, তার ছেলে হলো তোমার খলিফা আল ওয়ালিদ, তিনি আবার এই চার্চটাকে কিনে সেটাকে আবার মসজিদে কনভার্ট করেন। কিন্তু সেই চার্চটাকে ভেঙে ফেলে পুরনো যে তোমার রোমান যেই স্থাপনাটা ছিল সেই বাউন্ডারিটা ঠিক রেখে আর কি এটা করা। এবং এই ওইখানে যে ম্যাটেরিয়াল গুলো ছিল আর কি, পাথর, ইট, এইগুলা দিয়েই আবার পুনর্নির্মাণ করা আর কি পুরা মসজিদটা। এবং এখানে দেখো যে তোমার ইসলামিক মানে ইসলাম ধর্মের প্রয়োজনীয় যে স্থাপত্যের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো, যেমন তোর মেহরাব, মিম্বার, তারপর মেহরাবের গম্বুজ, মিনার, এইগুলা কিন্তু ইসলামের নিজস্ব প্রয়োজনের তাগিদে আর কি উদ্ভব আর কি এই বিষয়গুলো। এই যে মেহরাবটা তোমরা নিশ্চয়ই জানো, যে মেহরাব হলো যেখানে ইমাম দাঁড়ায় ওটাকে মেহরাব বলা হয়। আবার এর পাশে দেখবা অনেক সময় যে সিঁড়ি মতন একটা কাঠের সাধারণত একটা স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় তোমার মিম্বার, যেখানে দাঁড়ায় তোমার খুতবা। পাঠ করা হয় বা মিনার দেখতে পাচ্ছি, এইগুলা কিন্তু আবার ইসলামিক আর্কিটেকচারের নিজস্ব কিছু মানে বৈশিষ্ট্য। মিম্বারটা আমি বুঝিনি। মিম্বারটা হলো যেখানে তোমার ইমাম সাহেব দাঁড়ায় খুতবা পাঠ করে অথবা আগত প্রার্থনাকারীদের উদ্দেশ্যে কিছু একটা বলে আর কি, কোনো জরুরি ইয়ে থাকলেও অনেক সময় বলতে পারে, বা খুতবা পাঠ করা হয় আর কি, ধর্মীয় বিষয়ে কোনো কিছু ব্রিফ করার প্রয়োজন হলে তখন দেখা যাচ্ছে যে সিঁড়িগুলোর উপরে দাঁড়িয়ে। তো আচ্ছা, আমি এটা দেখাতে পারি কিনা, দাঁড়া দেখি। মেহরাবের পাশেই থাকে আর কি, সাধারণত কাঠের। শুক্রবারে আর কি ওইটা পড়া হয়। রাইট। দেখবো যে 3-4টা সিঁড়ি থাকে, অনেক সময় এটা অনেক বড়ও হয় আর কি, হয়তো 7-8টা সিঁড়ি থাকে এরকম। হ্যাঁ স্যার। এখানে দেখি সামনে আসলে তখন দেখাবো আর কি। মিম্বার বলা হয় আর কি এটাকে। দামেস্কের গ্রেট মস্কটা তোমরা দেখলে যে এটা দেখে আমরা একই সঙ্গে রোমান এবং প্রাচীন খ্রিস্টান শিল্পের অনেক বৈশিষ্ট্য এটার মধ্যে পাচ্ছি। এটার ভেতরের একটা মোজাইক, এবং সেই মোজাইকে তুমি একটা জিনিস দেখো যে তোমার ইসলামিক যে পবিত্র স্থাপনাগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার প্রাণী অবয়বগুলোকে এড়িয়ে যাওয়া হয় আর কি। কেউ একজন আসছে, বের হয়ে গেল, দেখ না আসছে একজন। তার মানে আবার এটা না যে ইসলামিক আর্টে আমরা একেবারেই প্রাণী, মানব অবয়ব এগুলো দেখবো না, তা কিন্তু না। একদম মানে মসজিদের মতন জায়গা ছাড়া আর কি, মসজিদের মতন স্থান ছাড়া কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাসাদে বা অন্যান্য অনেক জায়গায় কিন্তু আমরা প্রাণী, মানব অবয়ব এগুলোর তোমার ছবি দেখবো আর কি। তো এখানে যেহেতু তোমার গ্রেট মস্কে এটা করা আর কি, মোজাইক ফ্রম কোর্টইয়ার্ডের একটা কর্নারের একটা অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়কার সমসাময়িক বাইজান্টাইন সংস্কৃতিতে শিল্পের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। যেমন ওই সময় বাইজান্টাইনে আমরা দেখি যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা গোল্ডেন কালারের হতো, তারপর যে ধরনের স্ট্রাকচার এখানে দেখানো হচ্ছে সেগুলো দেখো যে খুব মানে
পরিচিত। ওই সময়কার বাইজেন্টাইন আর্টে যে ধরনের বৈশিষ্ট্যগুলো দেখি আমরা, এখানেও সেই ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি। স্ট্রাকচার কিভাবে দেখানো হচ্ছে, তোমার লতা পাতার প্রাধান্য যদিও বেশি আর কি। আচ্ছা, এবার হলো স্যার মসজিদে কি স্যার প্রাণীজ জিনিসটা খালি বাদ দেওয়া হতো, মানে প্রাণী রিলেটেড কোনো কিছু বাদ মসজিদের দেওয়া ক্ষেত্রে কোনো প্রাণী অবয়ব বা মানব অবয়ব এগুলো আর কি এড়ায় যাওয়া হতো, কিন্তু তার মানে যে তারা এগুলো ব্যবহার করতো না তা কিন্তু না। দেখা যাচ্ছে যে শুধু মসজিদ মানে একটা প্যালেস বা একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের অনেকগুলো অংশ, হয়তো একটা মাদ্রাসা থাকতে পারে, একটা মস্ক থাকতে পারে, একটা লাইব্রেরি থাকতে পারে, একটা রাজা থাকার বা সম্রাট থাকার একটা জায়গা থাকতে পারে। তো শুধুমাত্র মসজিদের জায়গাটা এড়িয়ে বাকি জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে এরকম তোমার প্রাণী, মানব অবয়বেরও অনেক সিম্বল পাওয়া যায় আর কি। সেটা আমি দেখাবো। আচ্ছা, এটা হলো যে তোমার মাসাতা সিরিয়ার সরি জর্ডানে, এটা জর্ডানের মাসাতায় উমাইয়াদ প্যালেস একটা। এই প্যালেসের কি কি ভাগ এখানে আমরা দেখি, যে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রান্স গেট, প্রবেশ মুখটা, 2 নম্বরে মস্ক, এই যে দেখতে পাচ্ছ, সেরিমোনিয়াল কোর্টইয়ার্ড, অর্থাৎ ছোটখাটো অনুষ্ঠান করার জন্য যে ধরনের ফাঁকা স্পেস থাকে সেটা। 4 নম্বরে কভার্ড এরিয়া একটা, এটাও একটা বড় স্পেস আর কি। তারপরে 5 নম্বরে অডিয়েন্স হল, অর্থাৎ সম্রাট হয়তো সাধারণ আগত দর্শনার্থী বা কোনো বিচারের কাজ করবেন বা এই ধরনের আর কি। এখন 2 নম্বর যে অংশটা এন্ট্রান্স গেট, না সরি মস্ক, যেটা সেই মস্কটা কেমন, সেটার দেয়ালটা কেমন ধরনের ডেকোরেশন ছিল সেটা তোমাদের দেখাই। এখানে দেখো যে বাম পাশে এই পুরা কমপ্লেক্সের একটা প্যানেলকে হলুদ কালার দেখতে পাচ্ছ আর কি, খয়েরি বা হলুদ কালার যেটা বলো। তো এই প্যানেলটাকে যদি আমরা জুম করি তাহলে ডান পাশের এই ছবিটার মতন দেখা যাবে। এইখানে এমনিতে বাম পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বড় ভাবে, মানে বড় স্কেলে যেটা দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গেল বা জিগজ্যাগ একটা লাইন, উপর নিচে মুখ করা ট্রায়াঙ্গেল এবং তার মাঝখানে একটা করে সার্কেল, এটা দেখতে পাচ্ছি বড় করে। কিন্তু এটা যদি জুম করা হয় তাহলে দেখো যে এটা কিন্তু প্রচুর পরিমাণে ডেকোরেটিভ আর কি। অনেক লতা পাতা, ফুল, পাখি, এই যে পাখি দেখতে পাচ্ছ, তারপরে 2টা প্রাণী দেখতে পাচ্ছ সিংহের মতন। তবে এই অংশটা কিন্তু তোমার মসজিদের ওই অংশটা না, মসজিদের পাশের একটা অংশ। দেখতে পাচ্ছ যে তোমার ইসলামিক আর্টে খুব হাইলি ডেকোরেটেড ভাবে তোমার প্যালেস বা অন্যান্য অনেক ছোটখাটো শিল্প বস্তু, শিল্প নিদর্শন আমরা দেখবো যে খুবই হাইলি ডেকোরেটেড আর কি। এইখানে ডান পাশে যে অংশটা দেখছে, এখানে দেখতে পাচ্ছে 2টা সিংহ বা বাঘ, এই ধরনের 2টা প্রাণী, এবং আশেপাশে পাখি, অনেক লতা পাতা গাছ, এগুলো দেখা যাচ্ছে। লাইমস্টোন কার্ভিং আর কি, বা চুনা পাথরের খোদাই করা। এবং এই যে প্যানেলটা বাম পাশে, এটা কিন্তু 16 ফিট 7 ইঞ্চি হাইট, অর্থাৎ অনেক বড় কিন্তু, মানে প্রমাণ সাইজের মানুষের 3 গুণ হাইট। এটা একটা অংশ আর কি তোমার একটা মিউজিয়ামে একটা অংশ রাখা, সেটার আর কি ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর হলো আব্বাসিদ আর্ট, অর্থাৎ এই যে 750-এ মেসোপটেমিয়ার এই অঞ্চলটা এতদিন যেটা উমাইয়াদের অধীনে ছিল, 750-এ এসে তোমার নবীর চাচা দাবি করা একটা মানে একটা বংশ, আর যারা আব্বাসিদ বলে নিজেদেরকে পরিচয় দেয়, আব্বাসীয় বংশ আর কি, তারা নবীর চাচার বংশধর, এটা তাদের দাবি। এবং তারা আর কি এই মেসোপটেমিয়ার অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে নেয়, ফলে তোমার উমাইয়াদরা তাদের শাসন হারায়। কিন্তু উমাইয়াদ একজন শাসক কিন্তু পালায় যেতে সক্ষম হয় স্পেনে পালায় যায়, এবং সেইখানকার আবার যে মুসলিম শাসক ছিল সে আবার তাকে সাপোর্ট করার কারণে এর পরবর্তী উমাইয়াদ রাজবংশের অংশটা কিন্তু চলে যাচ্ছে স্পেনে আর কি। আর এই অংশটা, এই যে ইরাক, এই মেসোপটেমিয়ার যে অংশটা, সেটা হলো তোমার আব্বাসীয় রাজবংশের অধীনে আর কি চলে আসে। আব্বাসীয়রা আসলে এই অঞ্চলে কি কি করলো এটা দেখে আসি।
আচ্ছা, কারওয়ান। কারওয়ান হলো তোমার উত্তর আফ্রিকার একটা জায়গা, তিউনিসিয়া আর কি। তিউনিসিয়ায় কারওয়ানে তোমার দেখতে পাচ্ছি এরিয়াল ভিউ অফ দ্য গ্রেট মস্ক, এখানেও একটা গ্রেট মস্ক পাচ্ছি, এবং এখানেও দেখো যে সেই আমাদের প্রাচীন খ্রিস্টান এবং রোমান স্থাপত্যের কথা কিন্তু মনে পড়ে যাবে, এর এর যে ডায়াগ্রাম বা ডিজাইন সেটা দেখে মনে পড়ে যাবে। এবং এখানে একটা বড় মিনার আমরা পাচ্ছি প্রবেশ মুখের এদিকে, এবং এখানে দেখো যে হাইপোস্টাইল হল, বড় হাইপোস্টাইল হল, নামাজের স্থান। হাইপোস্টাইল হল মানে যেই হলের পিলার গুলা তার ছাদের ওজন বহন করে আর কি, সেটা হলো হাইপোস্টাইল হল। এবং এই হাইপোস্টাইল হলের সঙ্গে কিন্তু তোমার এই যে নবী প্রথম যে মসজিদ এবং তার নিজের ঘরটা তৈরি করে মদিনায়, সেটার সঙ্গে কিন্তু একটা বড় রিলেশন পাওয়া যায় আর কি। যে ওইখানেও কিন্তু খেজুর গাছের ইয়ে দিয়ে উপরে তোমার খেজুর পাতা বেছায় হাইপোস্টাইল হলের এই সিস্টেমেই কিন্তু তার বাড়ি এবং একই সঙ্গে তার বাসভবন এবং মসজিদ ছিল। মানে এখন আমাদের এখানে মসজিদের যে কনসেপ্ট সেটা কিন্তু আসলে প্রাচীন সময় কিন্তু বিষয়টা এরকম ছিল না আর কি। যখন শুরুতে কিন্তু মসজিদ মানে তোমার একটা সংস্কৃতি, একটা মিলন মেলার একটা জায়গা। এখন যেমন শুধুমাত্র নামাজের স্থান হিসেবে মসজিদকে ব্যবহার করা হয়, একসময় কিন্তু এটা ছিল না। একসময় তো মানে নবীর প্রথম যে মসজিদটা স্থাপন করলেন সেখানে তিনি নিজে থাকতেন, তার ওয়াইফরা থাকতো, তারপর ছোটখাটো মিটিং, সবকিছুই আলোচনা, মানে বুদ্ধিভিত্তিক যে চর্চা কেন্দ্রগুলো সবই হতো মসজিদে। আবার একই সঙ্গে নামাজও আদায় করা হতো আর কি। মানে এটা টোটালি একটা পবিত্র স্থান যেখানে তোমার জাগতিক সব কাজ থেকে শুরু করে স্রষ্টার আরাধনা প্রার্থনা সবই সম্ভব আর কি। এটা উপর থেকে দেখলাম, এখন ভেতরে কি কি আছে সেটা দেখো যে কিবলা ওয়াল, অর্থাৎ পশ্চিম, মানে আমাদের এখানে পশ্চিম, তার মানে সব জায়গায় যে পশ্চিম দিকেই ইয়ে হতে হবে তা কিন্তু না বিষয়টা। যেমন তিউনিসিয়ার এটা দেখো যে কিবলা ওয়াল কোনটা, 1 নাম্বার সাউথে, মানে কিবলা ওয়াল যেটা সেটা স্যার শোনা যায় না। স্যার শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছি না। স্যার কথা কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? স্যার আমি এতক্ষণ কিছু শুনতে পাইনি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে স্যার। আমি তো মোবাইলে হটস্পট দিয়ে আর কি তোমাদের ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তো ফলে মোবাইলে ফোন আসলে তোমাদের এখানে একটা সমস্যা হচ্ছে। স্যার শোনা যাচ্ছে না। স্যার আবারও সেম সমস্যা। স্যার কিছুই শোনা যাচ্ছে না। স্যার শোনা যায় না। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। আরে স্যারের একটু কল আসছে, ওয়েট কর, স্যার আসবে। স্যার নেটই প্রবলেম করতেছে। হ্যাঁ আমার তো তাই মনে হয়। কি শুরু করছে স্যারের মেবি বারবার শুধু কল আসতেছে, বুঝছস? বারবার কল আসতেছে, তার জন্য এরকম কেটে যাচ্ছে। এটা তো বুঝছি, কিন্তু স্যারের নেটও আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে। স্যারের আর কতক্ষণ? হ্যালো, আমাকে শুনতে হ্যালো স্যার। হবে? হ্যাঁ 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 স্যার স্যার, এখন শোনা যায়। স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে না স্যার। না স্যার দেখা যায় না। আচ্ছা, আজকে মানে অনেক লেন্দি একটা, মানে খুব বাজে একটা বিষয় হলো যে এতক্ষণ আসলে কারো অ্যাটেনশন থাকেও না, এতক্ষণ কথা বলাও খুব বিপজ্জনক।
মানে অনেক সময় হয়ে যাওয়ার কারণে অনেকেই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা চান্স। তো আমার মনে হয় যে তাহলে কি আমরা কালকে আবার বসবো? জি স্যার, জি কাল স্যার, রাত্রে ওটা আবার ভালো বসছি। হয়েছে। স্যার কালকে ক্লাসটা মনোযোগ না দিতে করানো যায় না? কালকের ক্লাসটা মানে আরেকদিন করানো যায় না? মানে কালকে আমি থাকবো না বাসায়, আমি তুমি একা ক্লাস থাকবে অ্যাটেন্ড না, আর কে কে থাকবে না এরকম? স্যার আপনি না বললেন কালকে করাবেন না, তাহলে হ্যাঁ তো বললাম, ভালোই হতো। এই কারণে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু দিনই আমরা সকালে বসি। আজকে হলো জি সোমবার, স্যার। মঙ্গল, বুধবার তাহলে আমরা হ্যাঁ বসি। জি স্যার, বুধবার। আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা থ্যাংক ইউ ব্যাপার স্যার। হলো যে তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ারের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে আর কি। মানে মাস্টার্স সরি, ফার্স্ট ইয়ারের ক্লাস তো শেষই, মানে এরপরে জাস্ট একটা বাকি। স্যার এটা আমাদের ওই ক্লাসটা কে নিতে পারে? মানে ওটা নিবেন হলো ডিপার্টমেন্টের শিক্ষক ঝুটন চন্দ্র রায়, উনি নিবেন আর কি। স্যার আমাদের সেকেন্ড ইয়ারের জন্য কি আলাদা বুক লিস্ট দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই, সেকেন্ড ইয়ারে স্যার আলাদা, স্যার যেটা বলবেন যেভাবে মানে তোমাদের সাজেশন করবেন সেভাবে ক্লাস হবে আর কি। আচ্ছা, গ্রেট মাস্টার স্যার শেষ করি। আমাদের ফাইনাল এক্সামের ব্যাপারে কোনো ডিসিশন কি হয়েছে স্যার? না, আমার জানা নেই আসলে ফাইনালি কবে কি হচ্ছে, আমার কিছুই জানা নেই। তবে আমার আর কি পরামর্শ হলো যে তোমরা যার যার প্রিপারেশনটা নিয়ে রাখো আর কি, নিয়ে মানে ঝুলায় রেখো না কোনো কিছু, নিজেরা প্রিপারেশন নিয়ে রেডি থাকো আর কি। যখনই বলবে তখন যেন পরীক্ষাটা দিতে পারো, এইভাবে আর কি। আর গ্রেট মসজিদ আচ্ছা। কারওয়ানে তিউনিসিয়াতে, এখানে দেখো যে কিবলা ওয়াল পাচ্ছি একে, এবং কিবলা ওয়ালে তোমার এই যে কিবলা ওয়াল 1 নাম্বার, তারপর 2 নম্বরের মেহরাব। মেহরাব হলো যেখানে ইমাম সাহেব দাঁড়ান, হালকা একটু তোমার কুলুঙ্গি মতন করা আর কি, যেখানে ইমাম দাঁড়ান। তারপর তোমার মেহরাব ডোম, মেহরাবের উপরে অনেক সময় ডোম তৈরি করা হয় সেটা। তারপর তোমার হাইপোস্টাইল প্রেয়ার হল 4 নম্বরে, যে হাইপোস্টাইল অনেক পিলার দেয় এবং বড় একটা ঢালাও ছাদ। নেভ পাচ্ছে একটা, যেটা আমরা এর আগে দেখে আসছি যে খ্রিস্টানদের প্রার্থনার জায়গা, বা তোমার এই যে রোমান যে ব্যাসিলিকা হতো সেখানে কিন্তু এরকম নেভের একটা অংশ থাকতো আর কি, বা এরকম একটা অংশ আমরা ইয়েতেও পাই আর কি, বলতে গেলে আমি দোকানে যাই কি রোমান মন্দিরেও পাওয়া যায়। এটা শেষ হলে কি বন্ধ করতে পারবি? এন্ট্রেন্স ডোম একটা পাচ্ছি, আছে প্রবেশ মুখে একটা ফোরকোর্ট আর মিনারেট, এই যে 8 নম্বরে। আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আমি আগামী পরশু দিন আর কি বুধবার সকালের দিকে একটু বসি, যে 10টার দিকে, 10টার দিকে বসি আর কি। ওই দিন আর আচ্ছা, 11টা বসবো। ওকে স্যার। তো ভালো থাকো। আচ্ছা স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু স্যার। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। নিয়ে কি কইতেছে সেগুলো? এই কি কইতেছে? আচ্ছা তাহলে থাক, সবাই বেরে ভালো থাক, আমরাও চলে যাই। টাটা। টাটা। ময়দা। টাটা টু। আরে ময়দা বল, টাটা তো কইছিস। ময়দা।